ঔষধের ক্রিয়াধারাটা কিভাবে আমি নির্ণয় করব? ক্রিয়াধারাটা বোঝার জন্য ওই আগে যে প্রশ্ন করছেন সাপ্রেশন কোথায় হয় এবং কিভাবে হয়, পলিউশনটা কিভাবে হয়, আরোগ্যটা কিভাবে হয়, এই কথাটা এখানে টেনে আমি কথাটা বলব। যখন একজন সুস্থ মানুষের জীবনী শক্তিটাও কিরকম সুস্থ, তার দেহ যেভাবে থাকা দরকার সেভাবে থাকবে, এটাই স্বাভাবিক। এই সুস্থ মানুষটাকে যখন রোগে আক্রমণ করে তখন তার কতগুলো ব্যতিক্রম দেখা যায় মন মানসিকতায় এবং দেহে। কি ব্যতিক্রম হয়? হয় তার স্বাস্থ্য অবশ হয়ে যায়, হয় তার স্বাস্থ্য ঘুণে ধরে, ধীরে ধীরে শীর্ণ হয়ে যায়। সে মনে করেন একজন তাগড়া লোকে, ভালো লোক, স্বাস্থ্যবান লোক, বেশ মোটা সোটাও, দীর্ঘদিন যাবৎ হয়তো তার একটা টাইফয়েড হয়েছিল, যাই ঘটলো, একটা রোগ হওয়ার পরে দেখা গেল তিনি ধীরে ধীরে শুষ্কতায় আসতেছেন, শীর্ণ হয়ে যাচ্ছেন। আমি যদি কার্বোভেজের কথা চিন্তা করি, আমি বলে আসছিলাম আপনাদেরকে যে আপনার পিছনের ওষুধগুলা পড়ে আসবেন, তা আপনারা কিন্তু পড়ছেন কিনা আমি সেই প্রশ্নটা নিতে পারিনি। সে এখন আমি কার্বোভেজের ব্যাপারে যদি কিছু কথা বলি, দেখতে মোটা সোটা আছে, গরম টরম ভালো আছে, কার্বোভেজের কিন্তু কোনো সময় একটা রোগ হয়েছিল, এই রোগ হওয়ার পরে তিনি ধীরে ধীরে শীর্ণ হয়ে যাচ্ছেন, তার স্বাস্থ্যটা কমে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছেন, অসহায়ের মতো হচ্ছেন, তার দুর্নিবার বাতাসের স্পৃহা বেড়ে যাচ্ছে, সে বাতাস চায় শরীরের মধ্যে, তার ইচ্ছা জাগেছে কেউ তাকে পাখার বাতাস করুক, তার অনুভূতির মধ্যে উদাসীনতা, নৈরাজ্য, এবং শরীরটা তার উদাসীন প্রকৃতিগত ভাবেই তার সে ডাউন হয়ে যাচ্ছে, দিনের পর দিন অলস ভাব বেশি হচ্ছে, শিরাগুলো স্ফীত হয়ে যাচ্ছে। অর্থাৎ কার্বোভেজের যতগুলা লক্ষণ আছে তা যেন ধীরে ধীরে আনন্দটা তার নিরানন্দ, কোনটাই তার ভালো লাগে না, সবসময় তার বিমর্ষ ক্লান্ত একটা ভাব, উদাসীনতার একটা ভাব তাকে আক্রমণ করে বসে। তার বুদ্ধিবৃত্তিটাও জড়তাপূর্ণ, খুব স্পষ্ট না, ধীরে ধীরে তিনি জড়তাপূর্ণ হয়ে যাচ্ছেন, বুদ্ধিবৃত্তি কমে যাচ্ছে। অর্থাৎ সুস্থ অবস্থার থেকে যখন তার জীবনী শক্তি, ভাইটাল ফোর্স যদি ভি ধরি, আর এইচকে যদি তার হেলথ অবস্থা ধরি, ভিএইচ যখন থাকে, ভাইটাল ফোর্স যখন জীবনের সাথে সম্পর্কিত থাকে, সুস্থ থাকে, তখন একটু তাগড়া, একটা মোটা, মনে হয় একটা মোটা দাগের মতো, যে চিত্রটা আমি আপনাদের সামনে দেখিয়েছি সেখানে দেখেন। এরপরে তার এই রোগগুলো আসার পরে, এইরকম সমস্যা আসার পরে ধীরে ধীরে স্বাস্থ্যটা ক্ষীণ হয়ে যাচ্ছে, রোগ শক্তিটা কমে যাচ্ছে, এরকম একটা অবস্থা, জড়তাপূর্ণ মানসিক অবস্থা, তার স্মরণ শক্তিটা কমে যায়, ভালো থাকে না, কিছুই মনে থাকে না, এই অবস্থা তার শুরু হয়। এই শুরু হওয়ার পরে আমি কি করব? তাহলে কার্বোভেজের আরো কিছু লক্ষণ আপনি পড়ে নেবেন, যে সব লক্ষণগুলো তার আসার পরে আপনি তখন মেডিসিন তাকে দেবেন। কেমন? কার্বোভেজের একটা, যখন কথাটা উঠলো তখন বলি, 2-3টা কথা হলে কিন্তু কার্বোভেজ দেওয়া যায়। এক হলো, দেহ মোটা হোক পাতলা হোক যেরকম হোক, শরীরটা ঘামে, সামান্য পরিশ্রমেই তার দেহটা ঘামে, ঘাম দেয়, কিন্তু শরীরটা শীতল হয়ে যায়, একেবারে ঠান্ডা, বরফের মতো ঠান্ডা, হাত পা বরফের মতো ঠান্ডা, যদি আপনি হাত দেন ঠান্ডা হয়ে গেছে পাশে, কিন্তু তার খুব দাহ, সে খুব হাওয়া চায়, বাতাস চায়, দেহ শীতল হয়ে যাচ্ছে, ক্লান্ত। এরকম বহু রোগীর আমরা চিকিৎসা করেছি। এই সব অবস্থা, অনেক জটিল রোগীর চিকিৎসা করা হয়েছে, মনে করেন অনেক ওষুধ খেতে খেতে ডেলিভারি হয়েছে, কয়েকবার অ্যান্টিবায়োটিক হয়েছে, তারপরে মনে করেন যে বহু ওষুধ তিনি খেয়েছেন, অনেক ওষুধ খাওয়ার পরে তার স্বাস্থ্য আর ফিরে না, ওই যে স্বাস্থ্যহানি হলো, আর তার স্বাস্থ্য ফিরে না, এখন একটু হলেই ঘাম দেয়, শ্বাস নিতে কষ্ট হয়, তার সন্ধ্যাবেলায় গলা ভাঙে, মানে কার্বোভেজের লক্ষণগুলো সব দেখা দেবে। তার ভিতরে একটা লক্ষণ, খুব চমৎকার লক্ষণ, তার বাতাস চাইবে, সে ঘাম যত দেবে বাতাস তত চাইবে, আর শরীরটা ঠান্ডা হয়ে যাবে, এই অবস্থাটা তার হয়। আপনি এই অবস্থাটা দেখে তাকে ওষুধ দিলেন, কি ওষুধ দিলে? কার্বোভেজ দিলেন। দেওয়ার পরে তার মধ্যে কি হবে? শীর্ণটা, ঔষধটা গিয়ে, যেহেতু পাওয়ারফুল ওষুধ দিচ্ছেন, শক্তিকৃত ঔষধ দিয়েছেন, শক্তিকৃত সূক্ষ্ম মাত্রায় দিয়েছেন, তখন কি হবে? জীবনী শক্তির সাথে, যেহেতু ভাইটাল ফোর্স স্বাস্থ্যে থাকাকালীন যেমন ছিল, তার চেয়ে ভাইটাল ফোর্স নরম হয়ে গেছে, দেহটা তার ভেঙে গেছে, তখন
ভাইটাল ফোর্স অবদমন হয়ে গেছে, সেই মুহূর্তে কি হবে, আপনি যখন ঔষধটা দিলেন তখন ভাইটাল ফোর্স শক্তিশালী হয়ে গেল। আমি এইভাবে একটা উদাহরণ দিই। প্রতিবেশীর সাথে এক ভাই খুব ঝগড়া, আর এক ভাই বিদেশে চলে গেছে। এক ভাই বিদেশে মানে কিছুদিনের জন্য দূরে গেছে। এক ভাইকে চারো দিক থেকে ধরছে, তার সাথে প্রচন্ড ঝগড়া হয়ে গেছে। ভাইটা আস্তে ধীরে করে কথা বলে, মানে তার জোর নাই, কথায় জোর নাই, একা তো, কথায় জোর নাই, কোন রকম করে এমন ভাবে বলতেছে যাতে তাকে আক্রমণ কেউ না করে, এমন ভাবে। এই দূর থেকে দেখতেছে তার ভাই আসতেছে, তার আপন ভাই আসতেছে, তার সাথে দুইজন লোক আসছে। এখন এই লোকটার কথা কেমন হবে? এখন এই ভাইয়ের অবস্থা, ফোর্স বেড়ে গেছে, কণ্ঠের শক্তি বেড়ে গেছে, জোর বেড়ে গেছে, সে খুব চিল্লিয়ে বলতেছে, মনে হয় এখনই এদের সাথে যুদ্ধে নেমে যাবে। ঠিক ভাইটোর ফোর্স যখন রুগ্ন থাকে, তখন দেহের কথা শোনে, দেহ তার কথা শোনে না। আর যখন আপনি উচ্চ মাত্রায় সূক্ষ্ম শক্তিতে, মানে ঠিক ভাইয়ের মতো ওই রকম একটা শক্তিশালী আরেকটি শক্তি, অর্থাৎ আপনি রোগ শক্তি পাঠাচ্ছেন আরেকটি, যেটা মেডিসিনাল পাওয়ার যেটাকে বলে, শক্তিকৃত ঔষধ আপনি সূক্ষ্ম মাত্রায় পাচ্ছেন। কি করে কাজটা করে? কি জীবনী শক্তির সাথে গিয়ে সে শক্তি বৃদ্ধি করে যায়, তখন ওই ভাইয়ের মতো তার শক্তি বেড়ে যায়। তখন কে আসিস, আয়, আমি দেখাইয়া দেবো, এবং ধীরে ধীরে তার শক্তিটা বেড়ে যায়। এই দেখেন, মাঝখানে তার শক্তিটা বেড়ে গেছে। এই যে দেখেন, এই দেখেন মাঝখানে মোটা দাগ আবার হয়ে গেছে। চিকন অবস্থাটা তার অলরেডি কি হয়েছে দেখেন, চিকন অবস্থাটা আর এখন নাই, আস্তে ধীরে, হ্যাঁ আস্তে ধীরে মোটা হয়ে গেছে। এই মোটা হয়ে যাওয়ার পরে জীবনী শক্তি জীবনের সাথে মিলে শক্তি সঞ্চয় করে আস্তে ধীরে করে স্বাভাবিক অবস্থার দিকে চলে আসছে, কেমন যেমন থাকা দরকার তেমন অবস্থায় চলে আসে। এটা হলো আরোগ্য। এই যে জীবনী শক্তি গিয়ে রোগ শক্তিকে দমন করে স্বাস্থ্যকে পুনঃপ্রতিষ্ঠা করলো, এটা হলো আরেকটা। আচ্ছা, এইটা না হয়ে যদি স্থূল কোনো বস্তু অথবা কোনোভাবে সদৃশ না করে অন্যভাবে জীবনী শক্তি সেখানে কোনো ভূমিকা রাখবো না, শরীরের উপরে একটা ফোড়া হয়েছে, ফোড়াটা একটু মলম টলম দিয়ে একটু ইয়ে করে দেবে। শ্বাসকষ্ট হয়েছে, ওই এক জায়গায় শুনছি হোমিও ডাক্তাররা একটা পাউডার দেয়, শ্বাসকষ্ট হলে তাকে একটা পাউডার দিয়ে খাওয়াই দেওয়ার চেষ্টা করে, শ্বাসটা কমে যায়। একটু ব্যথা হলে সরিষার তেল বুকে ডলে দেয়, একটু শ্বাসটা কম হয়। এই যে উপরে প্রলেপ দেওয়া, অর্থাৎ জীবনী শক্তি ভায়া না হয়ে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের একটু সুস্থতা আনয়ন করা, পলিউশন কি করল, তার একটুখানি কি করল, ওই দূষিত অবস্থার চেয়ে তাকে একটু উপশম দিল, দূষিত অবস্থাটা পরিত্যাগ হয়ে গেল, একটু বাহ্যিকভাবে চলে গেল, আর তিনি একটু উপশম পেলেন। আচ্ছা, এই অবস্থাটা হতে পারে, অসম্ভব না। হয় বিধায়ী অ্যালোপ্যাথি চলে, ওই ফাইটাম চলে, ওই ফাইটাম তো না, আরে প্যাটেন্ট চলে, মাদার টিংচার দিয়ে চিকিৎসা হয়, এভাবে করে চলে। আর এই অবস্থা সাপ্রেশন হয় কখন? এই ধারা ধরেই সাপ্রেশন হয়, এই ধারাটা ধরেই গিয়ে সাপ্রেশনটা হয়। যখন অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করা হয়, তখন ওই রোগ শক্তি আর চুপ করে থাকে, ভাইটাল ফোর্স তখন তার ভূমিকায় থাকে না, নীরব থাকে, নিষ্ক্রিয় থাকে। তখন হয় কাটা ছেঁড়া করে, না হলে এই করে, দেখেন যে কোনো একটা টিউমার হলো কাটা ছেঁড়া করে ওখানে একটু মলম টলম দিয়ে একটা ভিন্ন করে এটা সাপ্রেস হলো, ওই জায়গার থেকে চলে গেল ঠিকই, কিন্তু রোগটা যায় না। জীবনী শক্তি কোন ঘাপটি মেরে বসে আছে, রোগ শক্তি ভিতরে, সুযোগ পেলে সে আক্রমণ করে। এই অবস্থাটাকে আমার ঔষধের এই ক্রিয়া ধারাটাকে বুঝতে হবে। এই জন্য সূক্ষ্ম মাত্রায় কি কাজ করে 275 নম্বর সূত্রে এটা স্পষ্ট বলা আছে, এবং অর্গানন 275 নম্বর সূত্র যদি বলেন মুখ্য ক্রিয়া গৌণ ক্রিয়া পড়ার জন্য আমি অনুরোধ করব, সেখানে 16 নম্বর সূত্রের
অধ্যায়ের মধ্যে ওই কথাটা আছে, এবং 112 থেকে 17 যদি পড়েন তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন এই কথাগুলো সেখানে লেখা আছে। মুখ্য ক্রিয়া, গৌণ ক্রিয়া আপনি যদি ভালো করে জানা থাকে 30-31 নাম্বার সূত্র, সেই থেকে আপনি এই ধারণাটা নিতে পারেন। ঔষধের ক্রিয়াধারাটা বোঝা, এইটা হোমিও ডাক্তারদের জন্য একটা গুরুত্বপূর্ণ। সূক্ষ্ম মাত্রা ক্রিয়াধারাটা কি হবে সেটা বুঝা, এইটা একটা দরকার। এখন এইটা বুঝার সাথে সাথে আমি শুধু পয়েন্টগুলো দেবো, আর গভীরে গভীরে পৌঁছা সম্ভব নয়। তো এইটা বুঝার জন্য হেনিম্যানেরই সূত্র, কিন্তু অর্গানন, এটাকে অর্গাননে গোছানো আছে, আমরা গুছাতে পারি না বিধায় ডাক্তার হেরিং, খুব নাম করা একজন বিজ্ঞ ডাক্তার, তিনি আমাদেরকে এই রোগের যে অবস্থাটা, রুগ্ন অবস্থাটাকে আরোগ্যের দিকে যাচ্ছে কি যাচ্ছে না, কোন ঔষধ প্রয়োগের পর যে প্রশ্নটা জাহাঙ্গীর সাহেব করেছেন, সেটা হলো যে আরোগ্যের দিকে কখন গেল না, এই জন্য অবজারভেশন থাকা দরকার, জানা দরকার। এখন অবজারভেশন জানা আমার এই ক্লাসের আওতার মধ্যে পড়ে না, আমি জানি না কতটুকু দিতে পারবো, তবে আমি পয়েন্টগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাতে আপনারা পড়ে নিতে পারেন। কারণ 24টা ক্লাস আমার টার্গেট, তার ভিতরে 4র্থ নাম্বার ক্লাস এটা যাচ্ছে, তার ভিতরে অনেক কিছু দেওয়ার আছে যেটা আপনাদের প্রয়োজন হবে, এই কোর্সে যেটা খুব গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া হবে। যেমন অবজারভেশনের একটা ক্লাস কেন 5-7টা 7টা ক্লাস করা দরকার মিনিমাম অবজারভেশন, তাইলে পূর্ণটা দেওয়া যায়। হেরিং এর আরোগ্য নীতিটা যদি আপনি জানেন সবাই এখানে যারা আছেন তারা অধিকাংশই চিকিৎসক, এটাকে মনে রাখার জন্য খুব সহজ কথা আছে। ওডিআর কথাটা মনে রাখলেই হয়ে যায়, যেমন ভেতর থেকে বাইরে। হেরিং এর আরোগ্য নীতিটা যে একটা ঔষধ প্রয়োগের পরে, একটা ঔষধ প্রয়োগ করার পরে যদি দেখা যায় যেমন তার কাশটা খুসখুসে কাশ, কঠিন কাশ, বেশ 10-12 দিন যাবৎ কাশতেছে, বুকে ব্যথা হয়ে গেছে, এখন আপনি মনে করলেন যে ব্রায়োনিয়া ওষুধটা এটা তার ওষুধ, ব্রায়োনিয়া ওষুধটা মূলত আপনার নির্বাচনে এটা সঠিক মনে হয়, আপনি ব্রায়োনিয়া দেওয়ার পরে যদি আরোগ্যের দিকে যায় তখন কি হবে? হেরিং এর সূত্র অনুযায়ী আরোগ্যের দিকে যদি যায় তাহলে কি হবে? আরোগ্য হবে। কিভাবে আরোগ্য হবে? আউটওয়ার্ড, বাইরে বের হয়ে আসবে, ভিতর থেকে বাইরে। ভেতরে থেকে কফটা আটকে আছে, কফটা আটকের জন্য বুকটা ব্যথা করতেছে, যখন ব্রায়োনিয়া পড়তেছে, ব্রায়োনিয়া যখন দিচ্ছেন, যদি দেখেন যে বুকের ভারটা তার কমে গেছে, ব্যথাটাও একটু কম কম লাগে, আর কফ শক্ত ছিল সেটা তরল হয়ে গেছে, এবং সেটা কফটা পড়তেছে এবং কাশ দিলে তার কফ বের হচ্ছে, তাইলে বুঝবো যে আমার ঔষধ প্রয়োগ ঠিক আছে, আমার ঔষধ প্রয়োগ ঠিক আছে, এইটা বুঝলেন। আচ্ছা, এই গেল একটা। তাহলে ভিতর থেকে বাইরে আরো উদাহরণ দেওয়া যায়, যেমন একজনের চর্মরোগ চাপা পড়ে তার টান দেখা দিচ্ছে, অথবা মেন্টাল ডিজিজ হয়ে গেছে। আমার এক রুগী ছিল, মানসিক পাগলামি শুরু হয়ে গেছে, কিন্তু তার চর্মরোগ ছিল, প্রচন্ড চাপা পড়ে গেছে। তো আমার আত্মীয়র মধ্যে তাকে ওষুধ প্রয়োগ করা হলো, সঠিক নিয়মে ওষুধ প্রয়োগ করা হলো সালফার। সালফার দেওয়ার পরে কিছুদিন খাওয়ার পরে তার চর্মরোগটা আবার বেরিয়ে আসলো। ভিতরে যে রোগটা ছিল সেটা বাইরে, আউটওয়ার্ড, এটাকে বলা হয় আউটওয়ার্ড, বাইরে চলে আসবে, ভিতরের রোগটা বাইরে চলে আসবে। এইটা হলো গিয়া মূলত ভিতর থেকে বাইরে আসা। তখন যদি আপনি আবার সাপ্রেস করেন, মলম দেন, তাইলে রোগটা আবার চলে যাবে, রোগটা আবার ভিতরে চলে যাবে, আর ওই পাগলামি আর থামবে না। এরকম ঘটনা, বাস্তব ঘটনা ঘটেছে। এক, বেশি উদাহরণ দেওয়া যাচ্ছে না, আমি আগেই বলছি। আর উপর থেকে নিচে, এটাকে ডাউনওয়ার্ড বলি। 3টা ফ্যাক্টরে সাধারণত আমরা বুঝতে পারবো যে রোগী আমার ঔষধ প্রয়োগ ঠিক আছে। উপর থেকে নিচের দিকে আসবে, উপর থেকে নিচের দিকে আমি নিজে এটা প্রমাণ করেছি। এক সময় কোনো এক কারণে আমাকে লাইকো খেতে হয়েছিল, হঠাৎ মাথা ব্যথা, মাথা খুব গরম, এটা ওইটা, মাথা ব্যথা, বুকে ব্যথা, অন্যান্য সমস্যাও ছিল, ডান পায়ে ব্যথা ছিল,
সবকিছু মিলে লাইকো সিলেকশন হলো। তো আমি লাইকো খাওয়ার পরে একটা জায়গায় আমি পেয়েছিলাম যে ঔষধ যে কাজ করে একজন রুগ্ন মানুষ যদি সঠিকভাবে খেয়াল করে তাইলে সে বুঝতে পারে, তা আমার খেয়াল হলো যে লাইকো কাজ করে কিনা আমি এটা আজকে বুঝতে চেষ্টা করব। তো আমি ওষুধটা খেলাম, খাওয়া দাওয়ার পরে শেষে অনেক পরে খেলাম, শোয়ার আগে আগে খাওয়ার পরে ওষুধটা খেয়ে আমি চুপ করে নীরব ভাবে, আমাকে কোনো কেউ যদি ডিস্টার্ব করে এরকম অবস্থায় না, আমি চুপ করে শুয়ে থাকলাম যে ওষুধটা কিভাবে। তো আমি সম্ভবত কত পাওয়ার খাচ্ছিলাম এটা আমার খেয়াল নাই, 3, 4, 5-এর মধ্যে হবে হয়তো, এর মধ্যে। তো একটা ডোজ খেলাম আমি ওই নিয়ম মতো 1 গ্লাস পানির ভিতরে দিয়ে সেখানে থেকে 1 চামচ খেলাম, খেয়ে আমি শুয়ে পড়ছি। শুয়ে মানে আমি দেখতেছি যে আমার শরীরে কোনো প্রতিক্রিয়া হচ্ছে কিনা। দেখা গেল কি, এটা বাস্তব আমার জীবনের ঘটনা। আমার মনে হয় কি, যেমন কেউ যেন মাথার মাথার কাছে কেউ এসে যেমন হাত বুলিয়ে দেয় না, হাত বুলিয়ে দেয় শরীরের মধ্যে, ভালো লাগে মাথা ব্যথা হলে, শরীর ব্যথা হলে, কেউ প্রতিবেশী মা বাপ ভাই বোন কেউ যদি রুগ্ন অবস্থায় এরকম হাত বুলিয়ে দিলে যেরকম লাগে, ঠিক আমার কাছে মনে হলো কি মাথার উপর থেকে কি যেন ধীরে ধীরে নিচের দিকে নামতেছে এবং আমার ভালো লাগতেছে। এই হলো একটা দিক। তাইলে ঔষধ সুস্থভাবে প্রয়োগের পরে আপনি উপলব্ধি করতে পারবে রুগী যে তার আসলে উপর থেকে নিচের দিকে রোগটা যাচ্ছে। এই হলো একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণ হলো, যেমন দেখা গেল তার কোষ্ঠকাঠিন্য আছে, মাথা ব্যথা আছে, কেমন, আর ডান দিকেও ব্যথা আছে, পায়ে ডান দিকে ব্যথা আছে। এইরকম অবস্থায় যদি হয়, যদি এই লাইকো প্রয়োগ করা হয়, যদি লাইকোর রুগী হয়, অথবা ধরেন বেলেডোনামের রুগী হয়, অথবা নাক্সের রুগী হয়, যাই হোক, প্রথম দেখা দিল তার, প্রথম হয়তো দেখা দিচ্ছে তার মাথা ব্যথা, তারপরে অন্যান্য সমস্যা। তাই সবচেয়ে উপরে যেটা মাথার উপর থেকে নিচের দিকে রোগ আক্রমণটা ধীরে ধীরে কমে যাবে, উপর থেকে কমে যাবে, উপর থেকে নিচের দিকে আসবে। সমস্ত শরীর তার ব্যথা কোন জায়গা থেকে আগে কমবে, আগে কমবে মাথাটা। ডান হাতেও ব্যথা, ডান পায়েও ব্যথা, ডান পাখনায় ব্যথা, প্রথম যদি আরোগ্যর দিকে যায় তাহলে দেখা যাবে আরোগ্যটা হচ্ছে ডান হাত থেকে, মানে উপর থেকে নিচের দিকে প্রবণতা থাকবে, বোঝা যাবে যে রোগীটা আরোগ্য হচ্ছে। এমন আর একটা হয়, যেমন একটা লোকের চুলকানি ছিল, একজিমা ছিল, একজিমাটা ভালো হয়ে গেছে, একজিমা মলম টলম দিছে, ভালো হয়ে গেছে, এরপরে দেখা দিছে তার অর্শ, পাইলস, পাইলস ভালো হয়ে গেছে, তারপরে দেখা দিছে হাঁপানি। এখন আপনার সিলেকশনে একটা ওষুধ আসলো, যে ওষুধই আসুক সিলেকশন ঠিক আছে আপনার, হয়তো থুজা আসলো অথবা অন্য ওষুধ আসুক, ওষুধ নিয়ে আলোচনা এখানে নয়। আপনি যখন প্রয়োগ করলেন তখন দেখা গেল, যদি দেখা যায়, আমি আরোগ্যের কথাটা বলতেছি, ব্যতিক্রম কথাটা এখানে আমি বলতেছি না, তাইলে আপনি যদি দেখেন যে ওষুধ দেওয়ার পর কি হলো, দেখা গেল তার একজিমাটা শেষে আসলো কোনটা, বিপরীত ক্রমে শেষে আসলো কি হাঁপানিটা। এই হাঁপানিটা শেষে আসলে তার আগে আসছে পাইলস, তার আগে হলো গিয়া একজিমা। তাইলে কমা শুরু যদি হয়, ঔষধ যদি কাজ করে, তাহলে প্রথম কমবে কোনটা, প্রথম কমবে আপনার হাঁপানির টানটা। আপনি থুজা দিলেন, দেখা গেল, অথবা ক্যালকেরিয়া কাপ দিলেন, অথবা ম্যাডোরি নাম দিলেন, ওষুধ যেটাই দেন সদৃশ বিধান মতো ঔষধ দিতে হবে। ঔষধ দেওয়ার পর যদি দেখা যায় যে হাঁপানির টানটা কম, বেশ কম, ভালো, ধীরে ধীরে ভালো হচ্ছে, ভালো হচ্ছে, ভালো হচ্ছে, এক সময় দেখলেন নাই, পরে তার অর্শের ব্যাপারটা আসিয়া বলল রুগী যে স্যার ধারাবাহিকভাবে আমার একটু সমস্যা হইতেছে, আমার পায়খানা কোষ্ঠকাঠিন্য ছিল আগে, মলদারটা একটু বেরোতো, সেটা যেন এখন একটু দেখা যায়। যদি উচ্চ পাওয়ারে গিয়ে থাকেন ম্যাডো অথবা থুজা, যদি 10-12 হয়ে থাকে, এই দেওয়ার পরে যদি এটা হয়ে থাকে, তাইলে আপনার আর ঔষধ দেওয়ার দরকার নাই, আর ঔষধ লাগবে না। এইটা আবার ডাক্তার তার অভিজ্ঞতা দ্বারা বুঝবে। এখানে এখানে চিকিৎসকের একটা ভূমিকা আছে। তখন ওষুধ বন্ধ করলেই দেখা যাবে তার পাইলসটাও আস্তে আস্তে 10 দিন, 15 দিন, 20 দিন, আমি 1 মাসও ফাইটাম দিয়েছি কোনো কোনো রোগীকে, ধীরে ধীরে করে তার একজিমাটা, ওই পাইলসটা চলে যাবে।
পায়েসটা চলে যাওয়ার পর 1 মাস পর আসে, আপনি ফাইটাম চালাইলেন, 1 মাস পর আসছে আবার 15 দিন পর, স্যার এই মলদারের সমস্যাটা তো পায়খানা টায়খানা ঠিক হয়ে গেছে, কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে। কি সমস্যাটা হলো, স্যার এখন কেন যেন আমার মনে হয় যে আমার আরেকটি সমস্যা আসতেছে। প্রথম কি ছিল? প্রথম যে সমস্যা ছিল সেই সমস্যাটা, তার একজিমাটা দেখা, একজিমা আমার কুস্কিতে ছিল, আমার রানে ছিল, আমার বুকের কাছে ছিল, বিভিন্ন পায়ের পাতায় ছিল একজিমা। যদি থুজার লক্ষণ হয় পায়ের পাতায় দেখা দিবে, নালাতে দেখা দেবে, কেমন ম্যাডুরিনামের লক্ষণ হলে আবার অন্য অন্য কিছু দেখা দেবে। এইরকম যখন সে বললো যে আমার আবার একজিমা ফিরে আসছে, তখন রুগী অসন্তুষ্ট হলেও আপনি কিন্তু সন্তুষ্ট। রুগী অসন্তুষ্ট হবে, রুগী বলবে যে আমার সেই জিনিসটা ফিরে আসলো, এটা তো ঠিক হলো না, ডাক্তার সাহেব এ কি করলেন। কিন্তু আপনার কাছে আসায় দেখলেন কি যে রুগী ইনশাল্লাহ ফুল আরোগ্য, এটাকে বলা হয় কিউর, কমপ্লিট কিউর। এখানে যে আগে যে প্রশ্নটা আসছে তার উত্তরটা হলো এখানে কমপ্লিট কিউর। আমি বুঝতে পারলাম যে রুগী ধীরে ধীরে আরোগ্যের দিকে যাচ্ছে এবং আরোগ্য হয়ে যাবে। পর্যবেক্ষণের এই যে দিকটা, এইটাকে হেরিং ল বলা হয়। এই হেরিং এর সূত্রের মধ্যে এই 3টা জিনিস, আউটওয়ার্ড, ডাউনওয়ার্ড, আরেকটা হলো রিভার্স ওয়ার্ডার। এই 3টা কথা মনে রাখলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন। এরপরে দ্বাদশ পর্যবেক্ষণ আছে, রোগী পর্যবেক্ষণের, এটা ব্যাপক আলোচনা ক্যান্টের। দ্বাদশ পর্যবেক্ষণ আছে 50 সহস্রতমিকের জন্য কয়েকটা পর্যবেক্ষণ আছে 50 মিলিসিমেল। সেই পর্যবেক্ষণটা সম্পর্কে আমরা 50 মিলিসিমেলের আলোচনাটা আমরা করব একটা পর্যায়ে। আজকে আলোচনা বোধহয় অনেক দূর আমরা অগ্রসর হয়ে গেছি। সেই আলোচনার জন্য আমরা 50 মিলিসিমেলের যে আলোচনাটা, এইটার উপরে ভিত্তি করে আমি কয়েকটা কথা বলি। ক্যান্টের আলোচনার কথা আমি বলবো না, আমরা প্রায় আলোচনার শেষের দিকে। একটা ভিন্ন গাড়ি 50 সহস্রতমিক হ্যানিম্যানের চলার পথে অর্গাননের একটা ভিন্ন গাড়ি, কার, একেবারে লেটেস্ট কার। এইভাবে যদি আমরা চিন্তা করি, যেই গাড়িতে উঠলে আসলে আরোগ্যের পথ সহজ হয়, এই কারটাকে যদি আমি রোগীর উন্নতি, তাহলে এইটা সি এ আর কার, এইটার ব্যাখ্যাটা আমি করব। এই জন্য কার বললাম। এইটা হলেই 50 সহস্রতমিক রোগী পর্যবেক্ষণের কথাটা একেবারে ক্লিয়ার হবে না, যা জিনিসটা আপনাদের অল্প কয়েকটা কথা আমি এখানে পেশ করতেছি। কারের প্রথম হলো সি, সি হলো কিউর। তাহলে ঔষধ প্রয়োগের পর যদি উন্নতি দেখা দেয়, 3টা সেক্টরে ভাগ করা আছে, সি এ আর। এই 3টা কথা যদি আমরা জানতে পারি, তাইলে 50 সহস্রতমিক ঔষধ প্রয়োগের পরে রুগীর লক্ষণ দেখে বুঝতে আপনি পারবেন ঔষধ প্রয়োগের পর যে রুগী ঔষধ প্রয়োগ সঠিক হলো কি হলো না। তাইলে আমাদের পর্যবেক্ষণ 50 সহস্রতমিকের পর্যবেক্ষণ কি হবে? সিআর, কার, সহজ হিসাব। সিতে হলো উন্নতি, কিউর, মানে আরোগ্যের দিকে যাচ্ছে কিনা। রুগী আরোগ্যের দিকে যদি যায়, উন্নতি যদি দেখা যায়, কি করতে হবে? তরুণ হোক, তরুণ রোগে যদি দ্রুত উন্নতি দেখা যায়, ওষুধ বন্ধ, কেমন। আর জটিল রোগের ক্ষেত্রে যদি উন্নতি দেখা দেয়, তাই বিচক্ষণতার সাথে ওষুধ প্রয়োগ করতে হবে। কতদিন পর পর ওষুধ প্রয়োগ করতে হবে, এইটা সামনে আমরা আলোচনা বিভিন্ন ক্ষেত্রে করব। তাইলে কিউরের জায়গায় এসে 2টা কথা মনে রাখতে হবে। একটা হলো তরুণ রোগের ক্ষেত্রে ঔষধ বন্ধ করে দেব, আর জটিল রোগের ক্ষেত্রে দীর্ঘ সময় পর পর অভিজ্ঞতার আলোকে আমরা ঔষধ প্রয়োগ করব। উন্নতির ক্ষেত্রে 2টা কাজ। এই হলো সি, কারের সি। আর একটা হলো অ্যামিলিউরেশন, এ অ্যামিলিউরেশন অর অ্যাগ্রাভেশন, দুইটাই। অ্যাগ্রাভেশন বৃদ্ধিটা, বৃদ্ধিটা দেখা যদি যায়, তাহলে সেখানে কি করব? 50 সহস্রতমিক প্রয়োগের পরে যদি দেখা যায় সদৃশ বৃদ্ধি দেখা দিল, ওষুধ যত দিচ্ছেন আপনি, এটার উদাহরণ দিয়ে বুঝাইলে ভালো হতো, কিন্তু এটা সম্ভব না।
সদৃশ বৃদ্ধি মানে যেই রোগের জন্য দিচ্ছেন সেই রোগই হইতেছে, আর ওষুধ দেওয়া যাবে না, বন্ধ, ওষুধের স্টপ, এই প্রুভিং হচ্ছে ওষুধ আর দেওয়া যাবে না। কেমন? নতুন লক্ষণ প্রকাশ করলে, নতুন যদি লক্ষণ প্রকাশ করে, ওষুধ দিচ্ছে নতুন লক্ষণ, এর অর্থ আপনার সদৃশ হয়নি, আপনাকে স্টপ করতে হবে। 2, 3 নম্বর, বিষদৃশ লক্ষণ দেখা দিল, অর্থাৎ যেই কারণে দিচ্ছে তার চেয়ে অন্যান্য উল্টা উল্টা রিয়াকশন করতেছে, সেখানে ঔষধ বন্ধ। তাইলে বৃদ্ধি এইভাবে যদি দেখা যায়, 3টা জায়গায় যদি বৃদ্ধি দেখা যায়, 50 সহস্রতমিক ঔষধ প্রয়োগ বন্ধ। আর আরেকটা হলো CAR, রিয়াকশন। কি রিয়াকশন? কোনো প্রতিক্রিয়া দেখা যদি না যায়, রিয়াকশন যদি কোনো রিয়াকশন না হয়, বৃদ্ধিও দেখা দিল না, কমলো না, আর আরোগ্যের দিকেও গেল না, তাইলে কি হবে? তাইলে কি করতে হবে? তাইলে লক্ষণ অপরিবর্তিত যদি থাকে, তাইলে আবার ঔষধ প্রয়োগ করতে হবে, ধারাবাহিকভাবে ঔষধ প্রয়োগ করে দেখতে হবে। যদি তাতেও না হয়, তাইলে এই ঔষধ বাদ দিয়ে দ্বিতীয় সেকেন্ড প্রেসক্রিপশন করতে হবে। কেমন? আর আরো লক্ষ্য করতে হবে যে সাধারণ কোনো অর্থাৎ আপনি রাজটক্সের রুগী, সব লক্ষণ মিলে যায়, রাজটক্স দিতেছেন, কাজ করতেছে না, আপনি খোঁজ নিয়ে জানলেন যে সে রোজ পানিতে ডুবায়, অথবা সে থালা বাসন রোজ মাজে, যার ফলে আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, যার জন্য ওষুধ কাজ করতেছে না, তখন তাকে ওই সাজেশনটা দিতে হবে যে আপনার এটা বন্ধ করতে হবে। আরেকটা প্রতিবন্ধকতা থাকতে হবে, সেটা হলো মায়াজামিক প্রতিবন্ধকতা। ব্রাইনিয়া রোগীকে ব্রাইনিয়া দিতেছেন, রাজটক্সের রোগী ভালো হয়, ভালো হওয়ার পরে 3 দিন পরে আবার আসছে, বলে স্যার এই অবস্থা। এইভাবে করে যদি অবস্থা হয়, তাইলে বুঝতে হবে যে মায়াজামিক কোনো সমস্যা আছে। তখন মায়াজামিক ইতিহাসটা নিয়ে আপনাকে হয় সিভিলিনাম, মেডোরিনাম, টিউবারকুলিনাম, থুজা, এই ধরনের ওষুধ নির্বাচন করতে হবে। তাইলে 3 ভাবে 50 সহস্রতমিক ঔষধের ক্রিয়া বুঝার জন্য একটা গাড়িতে ভাড়া করতে হবে, যার নাম হলো কার। কিউরের উন্নতির লক্ষণ আছে কিনা, অ্যাগ্রাভেশন আছে, সি এতে অ্যাগ্রাভেশন আছে কিনা, আর রিয়াকশন হলো কি হলো না, কোনো রিয়াকশন যদি দেখা না যায়, তাইলে আমার কি করতে হবে। এই 3টা কাজ যদি আপনি ভালো করে শিখে নেন, তাইলে আমার মনে হয় যে আমরা ঔষধ প্রয়োগ করার পরে রোগীর উন্নতি হচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, এই জিনিসটা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আলোচনার এই পর্যায়ে আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম আশা করি হয়েছি যে সিমিলিয়া সিমিলেবাস কারেন্টার যে কথাটা ছিল, সদৃশ রোগ অবস্থায় সদৃশ রোগ লক্ষণ সৃষ্টিকারী ঔষধ দ্বারাই চিকিৎসা করা সম্ভব, যেটা হেনিম্যানের 1 নম্বর অ্যাফোরিজম থেকে আমি শুরু করেছিলাম। দি ফিজিশিয়ানের একটা মিশন থাকে, সেই মিশনটা হলো কিউর, যার এই কিউরে মিশনে যাইতে হলে আমাদের কি করতে হবে? সিক, রিমেডি, অ্যাডমিনিস্ট্রেশন, এই 3টা জিনিস জানতে হবে। সিককে ভালো করে অনুধাবন করতে হবে, ঔষধকে আমার ভালো করে প্রয়োগ করা জানতে হবে, তার প্রতিফল কি হবে, তার রেজাল্ট কি সেটা জানতে হবে, আর প্রয়োগের পদ্ধতিটা ভালো করে নির্ণয় করতে হবে, তার রেজাল্টকে জানতে হবে। অর্থাৎ জীবন্ত মানুষ এর চিকিৎসার নামই হোমিওপ্যাথি, স্বাস্থ্য অবস্থা বা রুগ্ন অবস্থা, এইটা ভালো করে জানতে হবে। এই জন্য পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী আলোচনার মধ্যে আমরা যে আপনাদেরকে দিয়েছি লিস্ট, সেখানে সেই আলোচনার মধ্যে আমরা যাব ইনশাল্লাহ। আপনাদের আলোচনার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু আমার স্মরণ করাইয়া দেই, তার ভিতরে আপনাদের একটু পড়ার চাপ আসবে। মায়াজাম ও ম্যাটেরিয়া মেডিকা অধ্যয়ন কৌশল আমার দ্বিতীয় আলোচ্য বিষয়। 3টি ক্লাসে করার চেষ্টা, এখানেও 3টি ক্লাসে হবে না। আমি মাঝে মাঝে নিয়ত করেছি যে ম্যাটেরিয়া মেডিকাটা মাঝে মাঝে আমি আলোচনা করে অনেকটা করে ফেলবো টুকটাক করে। তো মায়াজামকে বুঝাতে হলে জীবনী শক্তিকে বুঝাতে হবে, কনস্টিটিউশনকে বুঝাতে হবে। এইটা আমি ইনশাল্লাহ সামনের ক্লাসে জীবনী শক্তি আলোচনা হবে, আপনারা একটু পড়ে নেবেন। 9, 10, 11 নম্বর সূত্র পড়লে আপনারা ভালো করে পড়তে পারবেন। আর কনস্টিটিউশন, ধাতু প্রকৃতিও আমি আলোচনা করব ধারাবাহিকভাবে ইনশাল্লাহ। মায়াজাম আলোচনা চলতে থাকবে। আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।